প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় বর্ষের লোকসাহিত্য, বাংলা লোকসাহিত্য সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। বাংলা লোকসাহিত্য আমরা বেশ কিছু বিভাগ দেখতে পাই, তার মধ্যে একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। বাংলা লোকসাহিত্যের মধ্যে ময়মনসিংহ গীতিকাটা একটা উল্লেখযোগ্য একটা অংশ আমরা পেয়ে থাকি। লোকসাহিত্যের মধ্যে ময়মনসিংহ গীতিকাটা, যেটা আমাদের শ্রী দীনেশচন্দ্র সেন উনি সম্পাদনা করেছেন। এবং দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা বলতে বুঝছে যে ময়মনসিংহ অঞ্চলের যে পালাগানের সংকলনকে ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ এলাকার সেখানকার মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যাওয়া যে পালাগান, সেগুলোকেই আমরা মূলত ময়মনসিংহ গীতিকা বলছি। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন তার অক্লান্ত প্রচেষ্টায় আমরা বৃহত্তর ময়মনসিংহ এলাকার পালাগানগুলোকে সংগ্রহ এবং সংকলন করে 1923 সালে গ্রন্থাকারে প্রকাশিত করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। এবং দীনেশচন্দ্র সেন এই কথাটার সাথে আরও দুইটা নাম মানে ওতপ্রোতভাবে জড়িত আমরা বলতে পারি। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ, সংকলন, সম্পাদনা সব কিছু মিলিয়ে বেশ কয়েকজনের নাম আমরা উল্লেখ করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য 3 জনের নাম না বললেই নয়। সেখানে আমরা দীনেশচন্দ্র সেন, কেদারনাথ মজুমদার এবং চন্দ্রকুমার দে, এই 3 জনের নাম অনস্বীকার্য। ময়মনসিংহ গীতিকা প্রকাশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অনস্বীকার্য। সর্বপ্রথম আমরা যে নামটা বলতে পারি, যে সংগ্রহের কাজে যে নামটা সর্বপ্রথম বলতে পারি, সেটা হচ্ছে চন্দ্রকুমার দে। আমরা চন্দ্রকুমার দে সম্পর্কে কিছুটা আলোচনা না করলেই নয়। উনি কতটা পরিশ্রম করে, কতটা অক্লান্ত পরিশ্রম করে তারপরে এগুলোকে সংগ্রহ করেছেন। এবং কেদারনাথ মজুমদারের মাধ্যমে, কেদারনাথ মজুমদারের কাছ থেকে ডক্টর দীনেশচন্দ্র সেন এই যে চন্দ্রকুমার দে তার ঠিকানাটা পেয়েছেন এবং তার সম্পর্কে জানতে পেরেছেন। এবং কেদারনাথ তাকে দীনেশচন্দ্র সেন এবং চন্দ্রকুমার দেকে যতটা সম্ভব হয়েছে উনি সাহায্য করেছেন। কেদারনাথ হচ্ছেন ময়মনসিংহ অঞ্চলের একটা খুবই নামকরা একটা পত্রিকা, সৌরভ পত্রিকার সম্পাদক ছিলেন। একদিন 1913 সালের দিকে একটা লেখা প্রকাশিত হয় এই সৌরভ পত্রিকায়, যেটা চন্দ্রকুমার দের লেখা একটি, যে আমাদের মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে একটা লেখা। সেটা ডক্টর দীনেশচন্দ্র সেন এটা দেখেন। দেখার পরে সেখানে চন্দ্রকুমার দের কথা সেখান থেকে জানতে পারেন। মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে উনি লিখেছেন এবং সংক্ষিপ্ত আকারে কিছু তার ইতিহাসটা তুলে ধরেছেন। সেটাতে তার প্রাণোজ্জ্বল ভাষা, তার যে সব কিছু মিলিয়ে দীনেশচন্দ্র সেনের কাছে একটা অসাধারণ লেগেছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কেনারামের যে কবিতাটা, কেনারামের উপাখ্যানের যে সারাংশের উপরে লেখা, চন্দ্রকুমার দের কেনারামের উপাখ্যানের উপরে সারাংশ উনি লিখেছেন। এইটা দেখে হঠাৎ করেই দীনেশচন্দ্র সেনের মনে হতে থাকে যে এই যে বাংলার যে প্রত্যন্ত অঞ্চলের লোকসাহিত্য, এই লোকসাহিত্যগুলোকে সংগ্রহ করা খুবই প্রয়োজন। এবং এই চন্দ্রকুমার দের মধ্যে উনি যথেষ্ট পরিমাণ সে প্রতিভা দেখতে পান। চন্দ্রাবতীকে নিয়ে এবং কেনারামের উপাখ্যান, এই দুইটাকে নিয়ে উনি দেখেন এবং সেখানে যথেষ্ট পরিমাণে উনি দেখতে পান তার সম্ভাবনাকে। চন্দ্রকুমার দে তখন দীনেশচন্দ্র সেন তখন কিভাবে এই চন্দ্রকুমার দের ঠিকানাটা পাবেন, তার সাথে কিভাবে পরিচিত হবেন এবং তাকে কিভাবে এইভাবে করবেন, মানে কাজে লাগাবেন, সেটা উনি ভাবতে থাকেন যে তার সাথে দেখা করাটা খুবই জরুরি। এবং এই যে সৌরভ পত্রিকার সম্পাদক কেদারনাথ মজুমদার, উনি ছিলেন হচ্ছে দীনেশচন্দ্র সেনের প্রাক্তন বন্ধু, পুরাতন বন্ধু, বাল্যবন্ধু বলা যায়, এবং পরিচিত ছিলেন। তখন উনি তাকে চিঠি লিখে জানালেন এবং কেদারনাথের এখানে তার
তাকে বললেন যে চন্দ্রকুমার দে সম্পর্কে উনি জানতে চান এবং তার সাথে উনি দেখা করতে চান। কিন্তু কেদারনাথ মজুমদার উনি জানালেন যে চন্দ্রকুমার দে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, এখন আর কোনো লাভ হবে না। তিনি তার নিজ বাড়িতে বাসভবনে চলে গেছেন, কলকাতায় চলে গেছেন এবং উনি এমনটাই যে কন্ট্রোলের বাহিরে চলে গেছেন। চন্দ্রকুমার দে কোনো কিছু আর মনে করতে পারেন না। দীনেশচন্দ্র সেন সেই প্রত্যাশা করতে থাকলেন যে যে কোনো মুহূর্তে হয়তো ভাগ্যলক্ষ্মী তার প্রতি প্রসন্ন হতে পারে, যে চন্দ্রকুমার দেব কোনো একটা ভালো সংবাদ উনি পেতে পারেন। এই অপেক্ষায় দীনেশচন্দ্র সেন করতে থাকেন এবং দীনেশচন্দ্র সেন যখন এই অপেক্ষা করতে থাকেন 1 বছর 2 বছর বেশ মাঝখানে সময়টা কেটে যায়। হঠাৎ একদিন কেদারনাথের চিঠি পান যে চন্দ্রকুমার দেব পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, এখন তার সাথে দেখা করা সম্ভব। এইভাবে তখন দীনেশচন্দ্র সেন খুব উৎফুল্ল হয়ে ওঠেন এবং চন্দ্রকুমার সাথে দেখা করার জন্য তার যে আকুল আগ্রহ আবেদন সব কিছু যেন প্রস্ফুটিত হতে থাকে। কখন তার সাথে দেখা হবে চন্দ্রকুমার দের সাথে, তার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভার অন্বেষণে উনি যেতে চান। চন্দ্রকুমার দের পরিস্থিতি খুব বেশি ভালো না, একেবারে দরিদ্র পরিবারের সন্তান উনি। যখন তার শারীরিক অবস্থা একটু উন্নতি হতে থাকে সেই সময় অল্প কিছু কেদারনাথের চিঠি পাওয়ার পরে স্ত্রীর রূপর কিছু গয়না বিক্রি করে উনি চলে আসেন কেদারনাথের কাছে। ওখানে আসা যাওয়ার ভাড়া হিসেবে সেখান থেকে উনি সেটা স্ত্রীর কিছু গহনা বিক্রি করে, রূপর কিছু গহনা বিক্রি করে যাতায়াতের ভাড়াটা উনি পোষান এবং এসে কেদারনাথের সাথে যোগাযোগ করেন। কেদারনাথ তখন দীনেশচন্দ্র সেনকে চন্দ্রকুমারের সাথে পরিচয় করিয়ে দেন এবং তখন থেকেই দেখা যায় যে চন্দ্রকুমার দের ভেতরে যে এই প্রাচীন কালের যে পুঁথিগুলো পালাগুলো সংগ্রহের যে নেশা, ওনার মধ্যে প্রবল নেশা। সেই সময় দীনেশচন্দ্র সেন তাকে বললেন যে আপনি শুরু করেন আপনার প্রত্যন্ত অঞ্চলের ময়মনসিংহ এলাকার যে আপনার নিজ এলাকার যে পালাগুলো আছে সেগুলো সংগ্রহের কাজে শুরু করেন, আমি আপ্রাণ চেষ্টা করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আশুতোষ মুখার্জিকে বলবো আপনার সম্পর্কে আপনাকে যেন সাহায্য করেন। দারিদ্রতার কষাঘাতে ছিলেন চন্দ্রকুমার দে, যেখানে দারিদ্র কী জিনিস উনি কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং ওতপ্রোতভাবে নিজের জীবন দিয়ে উনি বুঝতে পেরেছেন যে দারিদ্র কী। তার মাসিক আয় ছিল একসময় 1 টাকা 2 টাকা এইরকম, উনি আর কোনো কিছু করতে পারতেন না। দেখা যাচ্ছে যে একটা সময় উনি জমিদারি সেরেস্তার কাজে কিছুটা সময় 2 টাকা মাসিক মাইনা ওখানে ছিলেন, চাকরি করতেন এবং সেখানে ময়মনসিংহের সাধারণ জনগণের সাথে তার চন্দ্রকুমার দেব যোগাযোগের একটা সুন্দর একটা মাধ্যম হয় এবং তাদের কাছ থেকে এই পালাগুলো উনি শুনতেন, সেগুলো জানতেন এবং প্রচুর আগ্রহ করে তাদের ডেকে নিয়ে এসে এই কথাগুলো শুনতেন এবং সেখান থেকেই মূলত বেশিরভাগ, আগেও তার ছিল কিন্তু সেখান থেকেই মূলত বেশিরভাগ তার আগ্রহগুলো পালা গানের প্রতি জন্মে। এবং যখন দীনেশচন্দ্র সেন তাকে বলেন যে আপনি সংগ্রহের কাজ শুরু করেন, আমি আপনাকে যতদূর সম্ভব সাহায্য করব, যেভাবে হোক সম্ভব সাহায্য করব, আপনি চেষ্টা করে যান। তখন এই চন্দ্রকুমার দে সম্পর্কে দীনেশচন্দ্র সেন আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে উনি বললেন এবং উনি 70 টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ব্যবস্থা করে দিলেন যে 70 টাকা মাসিক যে মাইনাটা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা করা হবে এবং উনি সংগ্রহের কাজে সেটা শুরু করলেন। অক্লান্ত দিন রাত পরিশ্রম করে চন্দ্রকুমার দে শুরু করলেন ময়মনসিংহ গীতিকার যে পালা, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ এলাকার যে পালাগুলো, প্রাচীন পালাগুলো আছে সেই পালাগুলো সংগ্রহ করতে শুরু করলেন। এবং এই পালাগুলো সংগ্রহ করতে গিয়ে চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন তাদেরকে অনেক প্রতিকূল পরিবেশের সাথে প্রতিকূল পরিবেশ পার হয়ে তাদেরকে কিন্তু যেতে হয়েছে। আমরা পাই যে ওনারা যথেষ্ট পরিমাণ প্রতিকূল পরিবেশের সাথে গেছেন এবং চন্দ্রকুমার দেব যেখানে প্রত্যন্ত অঞ্চলে গেছেন, দেখা যাচ্ছে কারো কাছে গিয়ে একটা তথ্য পাচ্ছেন, একটা পালার একটা অংশ পাচ্ছেন, আরেকজনের কাছে গিয়ে আরেকটা পালার আরেকটা অংশ পাচ্ছেন। এই যে অংশ এখান থেকে জুড়ে ওখান থেকে নিয়ে সেখান থেকে নিয়ে উনি এই পালাগুলো সংগ্রহ করেন।
কিন্তু তার বেশিরভাগই নেশা ছিল চন্দ্রকুমারদের, যে নেশাগুলো ছিল সেগুলো হচ্ছে সীতারামের কাহিনী, তারপরে দ্রৌপদীর বস্ত্রহরণ, এই যে এইগুলো বেশিরভাগই তার যে নেশাগুলো ছিল। কিন্তু আমাদের দীনেশচন্দ্র সেন দেখলেন যে না, আমাদের পল্লী অঞ্চলের এগুলো তো তুলে রাখা কোনো কাহিনী থেকে আমাদের ধার করে নেওয়া হচ্ছে, কিন্তু দীনেশচন্দ্র সেন দেখলেন যে না, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত, অল্প লেখাপড়া জানা মানুষের মুখে যে মানুষের যে লেখায় নিজস্ব ঘরের কোনো সম্পদ আছে, সেটা সংগ্রহই আমাদের আগে প্রয়োজন, সেটা সংগ্রহই আমাদের একান্ত জরুরি। সেটা দীনেশচন্দ্র সেন অনুভব করতে পেরেছিলেন এবং বারবার চিঠিতে উনি চন্দ্রকুমার দেকে তাগিদ দিতেন। চিঠিতে তাদের কথোপকথন হতো এবং চন্দ্রকুমার দে উনি বারবার লিখে পাঠাতেন যে ময়মনসিংহ এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে পালাগানগুলো, সেগুলোর ভাষা নিতান্তই সহজ সরল, একদম গেয়েও, যে কথাগুলো বলতে গেলে আমার হাসি আসে, এইরকম ধরনের কিছু ভাষা যেগুলো শুনে অভ্যস্ত নয়। কারণ সেই সময়টায় মোটামুটি সংস্কৃত ভাষার একটা চল রীতি চলে এসেছে, যখন মানে উচ্চমানের সংস্কৃত ভাষা দিয়ে মানুষ কাব্য কবিতা লিখতে অনেক পছন্দ করেন। কিন্তু এই যে ময়মনসিংহ এলাকা প্রত্যন্ত অঞ্চলের যে পালাগুলো, প্রাচীনকালের যে পালাগুলো, সেই পালাগুলো, অনেক আগেকার যে পালাগুলো, সেগুলো একেবারে গ্রাম্য, অক্ষর জ্ঞান সম্পূর্ণ কিছু মানুষের ঘটে যাওয়া কিছু ঘটনা, এলাকার ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে তারা এই পালাগুলো লিখেছেন এবং এইগুলোই চন্দ্রকুমার দে এক এক করে সংগ্রহ করতে শুরু করেন। আস্তে আস্তে যখন চন্দ্রকুমার দে এগুলো সংগ্রহ করতে শুরু করেন, কিছু শিক্ষিত লোকের মুখে থেকে শোনা যায় যে এই যে পালাগুলো সংগ্রহ করা হচ্ছে, এগুলো তো অশিক্ষিত লোকের কিছু সস্তা, একেবারে নিম্নমানের কিছু পালা। দেখা যাচ্ছে যে উনি বলছেন যে ছোট লোকেরা উপেক্ষা করেই, আসলে এই পালাগানগুলোকে উপেক্ষা করেই দীনেশচন্দ্র সেনকে অনেকেই উচ্চশিক্ষিত কিছু লোক তখন বলেছেন যে আপনি সরে আসেন ওখান থেকে। ছোট লোকেরা, বিশেষত মুসলমানেরা, ওই সকল মাথামুন্ডু গাহিয়া যায়, আর শত শত চাষা লাঙ্গলের ওপর বাহু ভর করিয়া তাহা শুনে। ওই গানগুলির মধ্যে এমন কি থাকিতে পারে যে শিক্ষিত সমাজ তৎপ্রতি আকৃষ্ট হইতে পারেন? এই যে কিছু শিক্ষিত লোকের এই ভাষাগুলো, মানে এই কথাগুলো, যেগুলো তো একেবারেই অশিক্ষিত লোকের, বিশেষ করে ছোট লোকদের এই পালাগুলা, যেগুলা একেবারে অশিক্ষিত লোক যারা গ্রামের মধ্যে লাঙ্গলের লাঠির উপর ভর দিয়ে তারা এগুলা নিশ্চিন্ত মনে শোনেন এবং খুব আনন্দ উপভোগ করেন। এগুলা বড় লোকদের কোনো শিক্ষিত রুচিশীল মার্জিত শ্রেণীর কোনো সাহিত্য হতে পারে না, এগুলো হচ্ছে একেবারে অশিক্ষিত লোকের সাহিত্য, এগুলোকে সংগ্রহ করার কিছু নাই। দীনেশচন্দ্র সেনকে এরকমভাবে সবাই বললেন যে আপনি ওখান থেকে সরে আসেন, অনেক শিক্ষিত মহল তাকে বললেন সরে আসেন, কিন্তু দীনেশচন্দ্র সেন বললেন যে না, আমার মায়ের সম্পদ, আমার মাতৃগর্ভের এই জিনিসগুলো, মায়ের আঁচলে লুকিয়ে থাকা যে সম্পদগুলো, সেই সম্পদগুলোকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। সেই সম্পদগুলো, এগুলো একেবারে নিজস্ব সম্পদ, এগুলো কারো কাছ থেকে ধার করে নিয়ে আসা কোনো সম্পদ নয়। এই পালাগুলি আমাদের ঘরের সম্পদ, আমাদের একেবারেই আত্মার সম্পদ। যার কারণে দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দের পেছনে লেগে থাকলেন এবং এই যে পালাগুলো দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দে সংগ্রহ করতে থাকলেন। কেদারনাথ মজুমদার তার সৌরভ পত্রিকায় খুব আনন্দ সহকারে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে প্রকাশ করতে থাকেন। পরবর্তী সময় প্রায় 21টার মতো পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং এখান থেকে বাছাই করে দীনেশচন্দ্র সেন 10টি পালা নিয়ে ময়মনসিংহ গীতিকা নাম দিয়ে 1923 সালে সম্পাদনা করে উনি বই প্রকাশ করেন। এই যে উনি যে 1923 সালে 10টি পালাগান নিয়ে ময়মনসিংহ গীতিকা নাম দিয়ে সম্পাদনা করেন, সেটা আজকে আমাদের অনার্সের সম্মান বর্ষে 3য় বর্ষের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। আমরা এখান থেকে বেশ কিছু, মানে আমাদের 2টা সিলেবাস অন্তর্ভুক্ত, একটা হচ্ছে মহুয়া আর একটা হচ্ছে দেওয়ান মদিনা। এই যে পালাগুলো সংগ্রহ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন এবং
চন্দ্রকুমার দে, কেদারনাথ মজুমদারের মাধ্যমে যে আমাদের এই ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় উনি যে শুরু করেন, ময়মনসিংহ গীতিকা বের করেন। এখানে আমরা দেখতে পাই ময়মনসিংহ গীতিকাগুলোর মধ্যে দুই একটা ব্যতীত বেশিরভাগই নারী চরিত্র কেন্দ্রিক, নারী প্রাধান্য তাই এখানে পাই। নারীর সুখ দুঃখ, নারীর হাসি কান্না, নারীর সংগ্রাম প্রবণতা সব কিছু মিলিয়েই আমরা দেখতে পাই যে ময়মনসিংহ গীতিকাগুলো যে তার মধ্যে নারীদের যে সক্রিয়তা সেটাই আমরা কিন্তু খুঁজে পাই। ধারণা করা হয় যে এগুলো তান্ত্রিক কোনো সমাজ ব্যবস্থা যখন ছিল তখন এই পালা গানগুলো রচিত হয়েছিল, মাতৃতান্ত্রিক কোনো সমাজ ব্যবস্থা। আবার ধারণা করা হয় যে দুই একটা প্রাচীনকালের, এবং বেশিরভাগই ময়মনসিংহ গীতিকাগুলো ছিল হচ্ছে মধ্যযুগীয় যে সমাজ ব্যবস্থা, সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। তৎকালীন সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু সেখানে পেয়ে থাকি। এখানে পুরুষের চেয়ে নারীর সক্রিয়তা বেশি, পুরুষের চেয়ে নারীর আত্মনন্দ বেশি, এবং সেখান থেকে তার সংগ্রামের যে প্রবণতা সেটা আমরা দেখতে পাই। বেশিরভাগ কাব্যর মধ্যে, বেশিরভাগ পালাগুলির মধ্যেই কিন্তু আমরা পেয়ে থাকি নারীর যে সক্রিয়তা সেটা। এখানে দুই একটা ব্যতীত বেশিরভাগই প্রেম কাহিনী, নর নারীর প্রেম কাহিনী আমরা পেয়ে থাকি। যেমন আমরা দেখেছি যে মহুয়া পালাতে এখানে মহুয়া এবং নদের চাঁদের যে প্রেম কাহিনী সেটাই আমরা পেয়েছি। দেওয়ানা মদিনার যে প্রেম কাহিনী সেখানে কিন্তু আমরা পেয়েছি, এবং তাদের যে আত্মত্যাগ সেগুলোই আমরা এই পালাগুলোর মধ্যে পেয়ে থাকি। দেখা যাচ্ছে যে দুই নারীদের যে সংগ্রাম করার যে একটা চেতনা প্রবণতা সেটা আমরা এখানে সব উপাখ্যানের মধ্যে মূলত পেয়ে থাকি, আছে, এগুলো সবগুলোতে আমরা পাচ্ছি। এখানে সংস্কৃত ভাষার কোনো আধিপত্য নেই। সেখান থেকে মনে করা হয় যে সংস্কৃত ভাষার যখন আধিপত্য শুরু হয়, ব্যাপকভাবে শুরু হয়ে যায়, তার কিছু পূর্বে হয়তো এই পালাগুলো লিখিত হয়েছে, অল্প কিছু পূর্বে হয়তো পালাগুলো লিখিত হয়েছে। সেই জন্য আমাদের ঘরের ভাষা, ঘরের কোণের যে লুকায়িত ভাষাগুলো সেগুলো হচ্ছে ময়মনসিংহ গীতিকার যে পালাগুলোর, ময়মনসিংহ অঞ্চলের যে পালাগুলো আছে সেগুলোর কথা আমরা এখানে পেয়ে থাকি, যে একেবারে নিজের ঘরের কোণে লুকিয়ে থাকা ভাষাগুলোকে বের করে নিয়ে আসলেন ডক্টর দীনেশচন্দ্র সেন এবং চন্দ্রকুমার দে, কেদারনাথ মজুমদার, এই তিনজনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমাদের পাঠ্যসূচিতে আছে মহুয়া এবং দেওয়ানা মদিনা। এই মহুয়া এবং দেওয়ানা মদিনা এই দুইটা কাব্যগ্রন্থ আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। তাছাড়া এখানে যে 10টা পালার কথা আমরা বলেছি, যে 10টা পালা নিয়ে ময়মনসিংহ গীতিকা রচিত হয়েছে, সেই 10টা পালা হলো মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা ভাবনা, দস্যু কেনারাম, রূপবতী, কঙ্কলীলা, কাজল রেখা, দেওয়ানা মদিনা। এই যে 10টা পালা নিয়ে ময়মনসিংহ গীতিকা রচিত হয়েছে, এবং ময়মনসিংহ গীতিকা থেকে আমাদের অনার্সের তৃতীয় বর্ষের সম্মান তৃতীয় বর্ষের 2টাকে নিয়ে আমরা পেয়েছি। অনেকগুলোর দেখা যাচ্ছে যে প্রণেতার ভণিতায় আমরা কিছু প্রণেতার নাম পাই, লেখকের নাম পেয়ে থাকি, একেবারে অল্প কিছুতে পেয়ে থাকি, আর কিছুগুলো আবার পেয়ে নাই, কোনো ভণিতাতেও কোনো লেখকের নাম নাই, কোনো রকম কোনো ঠিকানা নাই যে এটা কার লেখা, সেগুলো পাওয়াও যায়নি। আর যেগুলো 2-1টা পাওয়া গেছে আবার এমনও যে এখান থেকে 3-4 জনের নাম পাওয়া গেছে, ভণিতায় প্রণেতার নাম পাওয়া গেছে 3-4 জনের। এখান থেকে বলা যাচ্ছে না যে এই লেখাটা কার, এভাবে বলা সম্ভব হয়নি। আসলে মহুয়া আমরা যেটা বলি সেটা একটা দৃশ্যকাব্য হিসেবে আমরা মহুয়াকে পেয়ে থাকি। মহুয়ার লেখক হচ্ছে দ্বিজ কানাই মহুয়ার লেখক, এবং আমরা এই যে দ্বিজ কানাইয়ের মাধ্যমে যে আমরা মহুয়া গীতিকাটা পেয়েছি, মহুয়া পালাটা পেয়েছি, সেটাতে মহুয়া এবং নদের চাঁদের প্রেম কাহিনী এখানে আমরা পেয়ে থাকি। এখানকার প্রধান 3টা চরিত্র হচ্ছে মহুয়া, নদের চাঁদ এবং হুমরা বেদে, এবং এই হুমরা বেদের সাথে মহুয়ার যে অন্তর্দ্বন্দ্ব, এবং নদের চাঁদকে নিয়ে যে মহুয়ার হুমরা বেদের সাথে অন্তর্দ্বন্দ্ব, এবং সেখানে তার স্ট্রাগল করা, সেখানে তার সমস্ত
জীবন দিয়ে চেষ্টা করা যে কীভাবে নদের চাঁদকে সে আপন করে পাবে, সেটাই এই কাব্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যে এই পালা গানের মধ্যে এখানে নাই কোনো আধিক্য, নাই কোনো সংস্কৃত ভাষার জড়াজড়ি, নাই কোনো উচ্চশিক্ষিত মহলের কোনো কথা। এখানে আমরা শুধু পেয়ে থাকি যে আমাদের ঘরের কোণের একেবারে লুকায়িত যে ভাষাগুলো, সেগুলো ঘরের কোণে লুকায়িত মানুষের, গ্রামীণ সাধারণ মেয়ের যে মনের কথাগুলো এখানে আমরা কিন্তু পেয়ে থাকি এই মহুয়াপালায়। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের চেষ্টা করব মহুয়া নিয়ে আলোচনা করার জন্য। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।